সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা দেখব ডেথ প্যারেডের এপিসোড নাম্বার 4কে। তাই তোমরা যদি এখনও পর্যন্ত এর আগের এপিসোডগুলো দেখে না থাকো তাহলে সেগুলোকে অবশ্যই দেখে নাও, যেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখন ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। সো নাও উইথ দ্যাটস ইট, লেটস মুভ অন টু দ্য মেন ভিডিও। তো ফোর্থ এপিসোডের নাম হচ্ছে ডেথ আর্কেড, যেখানে আমরা আবার নতুন দুটো গেস্টকে দেখতে পাই। প্রথমে একজন টিনেজার ছিল যার নাম হচ্ছে ইয়োসুকে তাতেশি, আর অপরে একজন টিভি অ্যাক্ট্রেস ছিল যার নাম হচ্ছে মিসাকি তাচিবানা। এদের দুজনকেও গেম খেলার জন্য কনভিন্স করানো হয়, আর মিসাকির মনে হচ্ছিল যে এরা কোনো রিয়ালিটি শোতে আছে যেখানে কোথাও না কোথাও হিডেন ক্যামেরাস লাগানো আছে, কেননা অফকোর্স এখানে যারা যারা আসে তারা জানেই না যে তারা আগেই মারা গেছে। এখানে মিসাকি অনেক ডমিনেটিং টাইপের ছিল, আর সেই ইয়োসুকেকেও নিজের মতো করে অ্যাক্ট করানোর জন্য মানিয়ে নেয়। এরপর এখানে এদের জন্য যেই গেমটা সিলেক্ট হয় সেটা ছিল আর্কেড গেম। আর্কেড গেম মূলত এক ধরনের ফাইটিং স্টাইল গেম হয় যেখানে একটা ক্যারেক্টার অন্য একটা ক্যারেক্টারের সাথে ফাইট করে। এই গেমের মধ্যে দুজনকেই নিজেদের ক্যারেক্টার দেওয়া হয়েছিল, আর সেটা দিয়ে তাদেরকে একে অপরের বিরুদ্ধে ফাইট করতে হবে। আর এই গেমের মধ্যে মোট 3টে রাউন্ড হবে, আর যে প্রথম 2 রাউন্ড জিতে যাবে সেই পুরো গেমের উইনার হয়ে যাবে। এরপর গেম শুরু হয়, আর প্রথম রাউন্ডে ইয়োসুকে মিসাকিকে ইজিলি হারিয়ে দেয়। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে মিসাকি ইয়োসুকেকে কনভিন্স করে যে ওই রাউন্ডটা যেন হেরে যায়, যাতে করে এই তথাকথিত যে রিয়েলিটি শো হচ্ছে তার ভিউয়ার্সরা একটু থ্রিল পায়। তাই ইয়োসুকে এরকমটাই করে, আর মিসাকি সেকেন্ড রাউন্ড অলমোস্ট জিতেই গেছিল, কিন্তু হঠাৎ করে ইয়োসুকের মন বদলে যায় আর ও মিসাকির ওপর অ্যাটাক করতে শুরু করে। কিন্তু এদিকে আমরা ডেকিমের কাছে একটা ডিভাইস দেখতে পাই যার ফলে ইয়োসুকের জয়স্টিকের টপ সার্কুলার পার্টটা খুলে বেরিয়ে আসে। তাই যতক্ষণে ইয়োসুকে ওটাকে লাগাতো ততক্ষণে মিসাকি এই রাউন্ডটা জিতে যায়। এরপর সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পর মিসাকি ইয়োসুকেকে কনফার্ম করে বলে যে তুমি আমাকে হঠাৎ করে হারাতে কেন লাগলে। তাই ইয়োসুকে বলে যে আমি যদি ডাইরেক্ট হেরে যেতাম তাহলে সেটা ভিউয়ার্সদের ভালো লাগতো না। আর এটা শুনে মিসাকি ইমপ্রেস হওয়ার নাটক করে, আর সে বলে যে ফাইনাল রাউন্ডও এরকমটাই করবে আর আমাকে গেমটা জিতিয়ে দেবে, কেননা অডিয়েন্স যদি একটা স্টারকে গেম জিততে দেখে তাহলে তারা বেশি খুশি হবে। কিন্তু এদিকে ইয়োসুকে বলে যে আমার মনে হয় না যে এটা কোনো রিয়েলিটি শো, দিস ইজ সামথিং ডিফারেন্ট। আর এটা শুনে মিসাকি একটু কনফিউজ হয়ে যায়, আরও সোজা ডেকিমের কাছে জিজ্ঞাসা করে যে আমরা কি কোনো রিয়েলিটি শোতে আছি, এখানে আশেপাশে কি কোনো ক্যামেরা লাগানো আছে। তাই ডেকিম অবভিয়াসলি না করে, আর মিসাকি মনে মনে ভাবে যে যেই গেমটা হেরে যাবে তাকে হয়তো ডেকিম মেরে ফেলবে, কেননা অবভিয়াসলি ডেকিম এদেরকেও ম্যানেকুইন্স দেখিয়ে ভয় পাইয়েছিল। যার ফলে মিসাকি এখানে চেল্লাতে শুরু করে, আর সে বলে যে দিস ইজ নট ফেয়ার, ইউসুকে তো আমার থেকেও ভালো গেম খেলে। তাই ডেকিম বলে যে লাইফ কখনো ফেয়ার হয় না, লাইফ ইজ আনফেয়ার। এরপর থার্ড রাউন্ড শুরু হয় যেখানে ইয়োসুকে মিসাকিকে খুব সহজেই হারাতে শুরু করে, আর তার সাথে এখানে আমরা কিছু আজব টাইপের অ্যাটাকসও দেখতে পাই, যেমন এখানে ক্যারেক্টারের ফ্যামিলি মেম্বার্সরা এসে অ্যাটাক করছিল ইত্যাদি ইত্যাদি। একটা পয়েন্টে মিসাকি একটু ভালো অ্যাটাক করতে শুরু করে, মানে ওর ফ্যামিলি মেম্বার্সদের অ্যাটাক, যেখানে একটা বাচ্চা ইয়োসুকের ক্যারেক্টারের ওপর উঠে পড়েছিল। কিন্তু এদিকে ডেকিম আবার ওর ডিভাইসের একটা বাটন প্রেস করে, যার ফলে মিসাকির জয়স্টিকের মাথাটা খুলে পড়ে। এই পয়েন্ট এমন মনে হচ্ছিল যেন মিসাকি এই গেমটা পাক্কা হেরে গেছে, কিন্তু মিসাকি এখানে কিছু আলাদাই করে, আর সেটা আমাদের কাছে একটু শকিং ছিল। ও ইয়োসুকের সাইডে গিয়ে ইয়োসুকের মাথাটা ধরে স্ক্রিনের মধ্যে বারবার মারতে থাকে, যার ফলে ইয়োসুকে নিজের হোশ হারিয়ে ফেলে। মানে ও লিটারালি ইয়োসুকের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এটা গেমের মধ্যে নয় বরং রিয়ালিটিতে। এখানে ডেকিম নিজের অ্যাসিস্ট্যান্ট নেমলেসকে এক্সপ্লেন করে যে ও জেনে বুঝে এরকম মোমেন্টস ক্রিয়েট করে যাতে করে সে লোকেদের ডার্কেস্ট সাইডটাকে বাইরে নিয়ে আনতে পারে। এখন এই পয়েন্টে আমরা ইয়োসুকের লাইফের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর তার সাথে সাথে আমাদেরকে মিসাকির লাইফেরও কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখন এই ফ্ল্যাশব্যাকের মধ্যে কী ছিল সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, আপাতত আমরা এই গেমটাকে দেখি। ডেকিম এখানে মিসাকিকে গেম কন্টিনিউ করতে বলে, আর মিসাকি ইয়োসুকের ক্যারেক্টারকে খুব সহজেই হারাতে শুরু করে, কেননা অফকোর্স ইয়োসুকে এখন অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু এর আগে মিসাকি ইয়োসুকেকে হারাতে পারতো, তার আগে ইয়োসুকে হঠাৎ করে উঠে পড়ে আরও একটা স্পেশাল অ্যাটাক ইউজ করে, যেখানে ওর স্টেপ বমের অ্যাটাক মিসাকির ক্যারেক্টারের উপর অ্যাটাক করছিল। এরপর ফাইনালি একটা সিচুয়েশন আসে যেখানে দুজনেই প্রায় 1 এইচপিতে ছিল, আর দুজনেই একে অপরকে পাঞ্চ করে এই গেমটাকে ড্র করে দেয়। মানে গেম এখন শেষ হয়ে গেছে, যার ফলে দুজনের মেমোরি এখন সম্পূর্ণভাবে ফিরে এসেছে। আর তার সাথে এরা এটাও জানতে পারে যে এরা দুজনই এখন মারা গেছে, কিন্তু এদের মৃত্যু কিভাবে হলো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তো মিসাকি রিয়েল লাইফে অনেক ম্যানুপুলেটিভ আর আজব টাইপের মহিলা ছিল। ও একজন টিভি অ্যাক্ট্রেস ছিল, আর ওর 5টা বাচ্চা ছিল, কেননা মিসাকি নিজের আর্লি লাইফে মাল্টিপল রিলেশনশিপে থাকার ফলে সে প্রেগনেন্ট হয়, যার পর সে অ্যাবিউসিভ হাজব্যান্ডের সাথেও থেকেছিল। মিসাকির 3টে হাজব্যান্ড ছিল, আর 3জনেই অনেক অ্যাবিউসিভ ছিল। আর এত কম বয়সে এত হার্শ লাইফের ফলে মিসাকি না তো নিজের বাচ্চাদের খেয়াল রাখতে পারতো, নাহি কাউকে ভালো করে ট্রিট করতে পারতো। ও
ও শুধু নিজের টিভি শো এর ব্যাপারেই ভাবতো, যার ফলে আমরা বুঝতে পারি যে মিসাকি অনেক সেলফ সেন্টার ছিল। যদিও সে নিজের বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো, কিন্তু সেটা আলাদা ব্যাপার যে মিসাকির কাছে ওদের জন্য কোনো সময় ছিল না। কিন্তু একদিন মিসাকির ট্যালেন্ট ম্যানেজার যখন ওকে জিজ্ঞাসা না করে একটা অ্যাপয়েন্টমেন্ট রেখে দেয়, তো মিসাকি ওর উপর অনেক রেগে যায়, যার ফলে সে ওকে একটা থাপ্পড় মেরে দেয়। আর এর ফলে ওই ম্যানেজারটা অনেক রেগে যায় আর ও রাগের বয়সে মিসাকির গলা টিপে ওকে মেরে ফেলে। আর এভাবেই মিসাকির মৃত্যু হয়। কিন্তু এদিকে যদি আমরা ইয়োসুকেকে দেখি, তো ছোটবেলায় ওর মা ওকে অনেক মারতো পিটতো। আর ইয়োসুকের ছোটবেলা থেকে কোনো বন্ধু বান্ধব ছিল না, যার ফলে ও শুধু একা একাই থাকতো। ইয়োসুকে শুধু মাঙ্গা পড়তে আর গেম খেলাতে ইন্টারেস্ট নিত। এরপর ইয়োসুকের প্যারেন্টসদের মধ্যে ডিভোর্স হয় আর ও নিজের বাবার সাথে থাকতে শুরু করে। এরপর ওর বাবা করে দ্বিতীয় বিয়ে, যার ফলে আসে ইয়োসুকের স্টেপ মম, যে অ্যাকচুয়ালি অনেক কাইন্ড আর ভালো মহিলা ছিল। কিন্তু ইয়োসুকে ওনাকে কোনো সুযোগই দেয় না, আরও শুধু নিজের মধ্যেই হারিয়ে থাকতো। এরপর ইয়োসুকে সময়ের সাথে সাথে অনেক চিন্তিত অবস্থায় থাকতে শুরু করে, যার ফলে সে ডিপ্রেশনে চলে যায় আর শেষ পর্যন্ত ও নিজেকেই শেষ করে ফেলে। তো এই গেমের মধ্যে দুজনের মেমোরি সম্পূর্ণভাবে ফিরে এসেছিল আর এর ফলে দুজনেই অনেক রিগ্রেট ফিল করছিল, যেখানে মিসাকি আরও একবার নিজের বাচ্চাদেরকে দেখতে চাইছিল, আর অন্যদিকে ইয়োসুকের এটা ভেবে খারাপ লাগছিল যে ওকে স্টেপ মমের সাথে ভালো সম্বন্ধ বানানো উচিত ছিল। মোস্ট অফ হলো যেই রাস্তা চুজ করেছিল সেটা তো ওকে একদমই করা উচিত হয়নি। এখানে মিসাকি অনেক ভায়োলেন্ট হচ্ছিল, যার ফলে ডেকিম নিজের স্পাইডার ওয়েব ইউজ করে ওকে কন্ট্রোল করে। এরপর ডেকিম ওদের দুজনকে শান্ত করে আর বলে যে তোমরা দুজন ভালো খেলেছো। এরপর ডেকিম নিজের জাজমেন্ট দেয় আর আমরা দেখতে পাই যে ইয়োসুকেকে রিইনকার্নেশনের জন্য পাঠানো হয় আর মিসাকিকে ভয়েডে পাঠানো হয়। আর এরই সাথে 4th এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন তোমরা যদি এপিসোডটা ভালো করে দেখো, তো গেম খেলার সময় এরা দুজনেই নিজেদের ফ্যামিলিওয়ালা মুভ ইউজ করেছিল। আর এর থেকে আমরা বুঝতে পারি যে দুজনেই নিজেদের ফ্যামিলিকে অনেক ভালোবাসতো, কিন্তু আনফর্চুনেটলি এরা দুজনেই নিজেদের ফ্যামিলিকে সেই ভালোবাসাটাকে দেখাতে পারেনি। আর এখানে গেমের মধ্যে ইয়োসুকের স্টেপ মমওয়ালা মুভ একটু বেশি তাগড়া ছিল অ্যাজ কম্পেয়ার টু মিসাকির বাচ্চাওয়ালা মুভ। এমনটা কেন সেটা ভেবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি আমি তোমাদেরকে একটা হিন্ট দিই, তো হতে পারে যে মিসাকির যেই বাচ্চারা ছিল তারা মিসাকিকে অতটা ভালোবাসতো না, সেই জন্য গেমের মধ্যে মুভটা অতটা বেশি স্ট্রং ছিল না। কিন্তু এদিকে ইয়োসুকের যে স্টেপ মম ছিল সে ইয়োসুকেকে মন থেকে ভালোবাসতো, আর সেই জন্য ওর মুভটাও অনেক বেশি স্ট্রং ছিল। আর তাছাড়া আমরা এখানে আরও একটা জিনিস দেখতে পাই যে ডেকিম কিভাবে নিজের ডিভাইসকে ইউজ করে, যার ফলে গেস্টদের এক্সট্রিম ইমোশন বাইরে বেরিয়ে আসে, আর যার ফলে তাদের ডার্ক সাইডও বাইরে বেরিয়ে আসে। যদি বলো কেমন ডার্ক সাইড, ওয়েল মিসাকি গেমটাকে জেতার জন্য ইয়োসুকেকে মারতে পর্যন্ত শুরু করে, যেটা অনেক এক্সট্রিম ছিল। আর হয়তো এই বিহেভিয়ারের জন্যই মিসাকিকে ভয়েডে পাঠানো হয়। আর তাছাড়া এই ডিসিশন এটার ওপরেও ডিপেন্ড করে যে তুমি গেম খেলার সময় কেমন বিহেভ করছো। আর এখানে অবভিয়াসলি মিসাকি ভালো বিহেভ তো করেনি। আর এদিকে ইয়োসুকেকে রিইনকার্নেশনের জন্য পাঠানো হয়, যদিও সে নিজের রিয়েল লাইফে অনেক ভুল করেছে। তো হ্যাঁ, রিয়েল লাইফের পরেও তুমি এখানে কেমন বিহেভ করছো সেটার উপরেও কনসিকুয়েন্সেস ডিপেন্ড করে। তো যাই হোক, এটাই ছিল 4th এপিসোডের ওপর আমার কিছু থিওরিজ। আর তোমরা আমাকে নিজের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এর পরের এপিসোডগুলো অনেক জোস লেভেলের আছে, তো সেগুলোকে যদি মিস করতে না চাও তাহলে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।